নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ির ভট্টাচার্য দম্পতির আত্মহত্যায় প্ররোচনা মামলায় অভিযুক্তের জামিনের বিরোধিতা করে আবারও হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করলেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। বর্তমানে উইমেন ট্রাফিকিং হলো সমাজের একটি জলজান্ত অপরাধ, আর সেই অপরাধের হাত থেকে নিজেদের বাঁচাতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে তাদের সচেতন করতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সেমিনার। জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্তের জামিনের বিরোধিতা করে ফের হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা হলো। এর আগে এই ঘটনায় পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেছিলেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। জলপাইগুড়ি সিজেএম কোর্টে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে ফের মামলা করলেন শিখা চ্যাটার্জি। 3 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সৈকত বলেন, আমি আইনের ছাত্র, আইনের প্রতি আমার আস্থা আছে, ওনাদের মতো মামলা ওনারা করতেই পারেন, এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আজ বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। এই ইনভেস্টিগেশনটা কিভাবে অ্যাকিউজ পার্সনরা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, সেই জন্য আমরা রিট অ্যাপ্লিকেশন করেছিলাম এবং রিট অ্যাপ্লিকেশনে বিশেষে একজন আইপিএস, সিনিয়র আইপিএসকে দিয়ে তদন্ত হয়েছে। তদন্তের পরে ওদের এগেনস্টে চার্জশিট পড়েছে এবং ঠিকঠাক মতো ইনভেস্টিগেশন হয়েছিল এবং অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করেছিল এই কেসের গুরুত্ব অনুযায়ী। সেই রিজেকশনের পরে অ্যাকিউজ পার্সনরা সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দিয়েছে। তারপরে উইথিন 16 ডেজ ম্যাজিস্ট্রেট বেল দিয়েছে। সেই ম্যাজিস্ট্রেটের বেল অর্ডারটা আমরা জানি যথোপযুক্ত নয়, সেই জন্য ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করেছি। মামলা পরবর্তী শুনানি হবে 3 সপ্তাহ পরে। আমরা আমাদের যেহেতু অ্যাকিউজদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, সেই অ্যালিগেশনে অ্যাকিউজরা কি বলে লিখিতভাবে সেটা জমা পড়বে 2 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে তার আবার আমরা রিপ্লাই দেবো। 3 সপ্তাহ পরে এটা হিয়ারিং হবে, বেলটা লোয়ার কোর্ট থেকে যথোপযুক্ত হয়েছে কিনা এবং আইনসম্মত কিনা। মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের এটা হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পরে 3 সপ্তাহ পরে আবার হিয়ারিং। দেখুন, আমরা আদালতের কাছে একটা নিয়ে এসে বিচারটুকু চাই। যেভাবে মারা গেছে আপনারা জানেন, দীর্ঘদিন ধরে তো কেস হয়েছে, যে কেস সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত দোষীকে তারা পরবর্তীতে এখানে এসে সেটা কীভাবে উঠতে গেল আমি বুঝতে পারলাম না। যার ফলে আবার আমরা সেই আদালতের কাছে দ্বারস্থ হয়েছি। আপনারা পুনরায় বিবেচনা বেল রিজেকশনের জন্য অবশ্যই কি মনে হয় সৈকত চ্যাটার্জি কি কারণে জামিন পেল? লোয়ার কোর্টে যেহেতু এটা তো একটু আমার বলা সম্ভব না, এটা আদালতের ব্যাপার কি হয়েছে, বিচারাধীন ব্যাপার, ক্যান্সেলেশন অফ বেলের জন্য আজকে ওনাদের যে লয়ার উনি ছিলেন এবং আমরা উপস্থিত ছিলাম, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং তার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আজকে উঠেছিল। এবং এটা যেটা হচ্ছে যে অর্ডারটা হয়েছিল সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল এবং লিবার্টি দিয়েছিল যে অন্য কোনো অর্ডার দ্বারা প্রেজুডিস না হয়ে লার্নেড কোর্টকে ডাইরেকশনস দিয়েছিল যে ম্যাটারটাকে কনসিডার করার জন্য, এবং কনসিডারিং অল অ্যাসপেক্ট লার্নেড সিজিএম ওনার বেলটা গ্র্যান্ট করেছিল এবং ওনারা সেই অর্ডারের এগেনস্টে আজকে এসেছিলেন। এবং অনারেবল জাস্টিস যেটা অর্ডার দিয়েছে বলেছেন, যেহেতু আমরা আজকে অ্যাপিয়ার করেছি এবং আমাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে যে আমরা এপিডিপিটি ইন অপোজিশন দেব এবং 3 সপ্তাহ পরে ম্যাটার উইল বি হার্ড। 1 সপ্তাহ পরে ওনারা রিপ্লাই দেবে, তারপরে ম্যাটারটা হিয়ারিং আসবে। এবং এটা সম্পূর্ণ একটা বলবো রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করবার জন্য এটা করা হয়েছে এবং এটা খুব সহজ ব্যাপার নয়। ঘটনা হচ্ছে যে অনারেবল সিজিএম যে অর্ডারটা দিয়েছে সেটা কারেক্ট দিয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে এবং তার পেরিফিনির মধ্যে থেকেই অর্ডারটা পাস করেছে। ওনারা চাইছেন যে বেলটা যাতে ক্যান্সেল হয়, সেটা করেছে। আমি আইনের ছাত্র, আমার আইনের প্রতি আস্থা আছে। ওনারা ওনাদের মতো মামলা করতেই পারেন,
মামলা শুনানি হবে, এ নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু। বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় নয়া মোড়। মামলাটি এবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা হিসেবে পাঠানো হচ্ছে। আজ এই মামলা শুনানির জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠলে এমনই জানান বিচারপতি বলে জানা গিয়েছে। এই তথ্য জানিয়ে আজ মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত কুমার মজুমদার বলেন, রাজ্যের যা চিন্তা ভাবনা রয়েছে তাতে এই নাম পরিবর্তন তারা করে নেবে। গতকাল এ নিয়ে রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ দেয় কোর্ট। আজ ফের এই মামলার শুনানি হয়। উল্লেখ্য, সিংহীর নাম সীতা রাখায় হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে। নাম বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন তারা। উল্লেখ্য, গত 12 তারিখ ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে একজোড়া সিংহ। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহের নাম রাখা হয়েছে সীতা, সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামে তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তারা সীতার নাম বদল চেয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। এই মামলাটাতে উনি বললেন যে এটাকে আলটিমেটলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট করে চিফ জাস্টিসকে পাঠিয়ে দেওয়া হবে শুনতে। স্টেট কিছু কাগজপত্র দিয়েছে, তাতে আমাদের কাছে যে কাগজ ছিল সেই একই মর্মের কাগজ স্টেট জমা দিয়েছে, তাতে কিছু গড়মিল আছে। তার জন্য কোর্টের যেটা বক্তব্য যে ত্রিপুরা জু অথরিটিকেও পার্টি করতে হবে, সেটা পিআইএল বেঞ্চ করবে। আর মোটামুটি কোর্টের আলাপচারিতাতে যা বেরিয়ে এসছে যে পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা করছেন নাম পাল্টানোর। সেটা আপনারা যদি কোর্টের লাইভ স্ট্রিমিং দেখেন তাহলে ওখানে পেয়ে যাবেন যে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল কোর্টে প্রস্তাব দিয়েছেন যে আমি এটাকে চেষ্টা করছি যাতে রিনেমিং হয়ে যায়। আশা করছি যে ওনারা রিনেমিং করে দেবেন ফার্দার কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য। আর উনি লিখিতভাবে কোনো নির্দেশ দেননি, কিন্তু উনি যা বলার উনি বলেছেন। এখন উনি অফ দ্য রেকর্ড বলেছেন, কাজী আমার অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ দ্য কোর্ট আমার অফ দ্য রেকর্ডের কথা কিছু বলা উচিত হয়নি। লাইভ স্ট্রিমিং ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন। উনি তো সেটা উনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি কালকের মধ্যে আর্জি সংশোধন করে দিই, মানে পিটিশন কারেকশন করে দিই, তাহলে রেজিস্টার ওটাকে 10 দিনের মধ্যে পিআইএল হিসাবে প্রধান বিচারপতির এজলাসে পাঠাবো। সেটা আমার মক্কেল ঠিক করবে। যদিও আমি বলে দিচ্ছি যে বিশ্ব হিন্দু পরিষদ বিধি প্রকোষ্ঠ লড়ছে, আমরা নিশ্চয়ই করবো, আমরা করে পাঠাবো। আমরা শেষ দেখে ছাড়বো। আমরা তো কারোর ভরসা প্রত্যাশায় মামলা করিনি, কাজী কারো ভরসা প্রত্যাশায় মামলা উঠবেও না। ওনারা করুন, ওনারা দে আর ওয়েলকাম টু ডু, লেট দেম টু। মামলাটাই থাকবে না, ইস্যুই চলে গেল। কি হলো ওই কোর্ট যেটা আমরা কালকে বলেছিলাম যে এটা এই রিট পিটিশন ক্যান নট বি এন্টারটেইনড, কোর্ট সেটা মেনেছে, বলেছে পিআইএল হিসেবে অ্যাট বেস্ট ইট ক্যান বি ট্রিটেড যদি ওনারা সেটা প্রফর্মা চেঞ্জ করে, নাম্বার 1। আর আমরা ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি যে এই নামটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টে, তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, তো আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো রোলই নেই। হাউএভার উই আর কন্টেমপ্লেটিং যে আমরা এটাকে রিনেম করার চিন্তা ভাবনা করছি। আলেয়া খাতুনের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি পরিদর্শনে এলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামে আলেয়া খাতুনের বাড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারটি গৃহহীন। আর এই পরিবারটির পাশে দাঁড়ালেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস। আর সেই আলেয়া খাতুনের বাড়িতে পরিদর্শনে এলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়। তিনি পরিবারের সদস্যদের কিছু আর্থিক সাহায্য করলেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দিলেন। এ বিষয়ে মহাদেব রায় জানালেন, তিনি ঘটনাটি গতকালকে শুনেছেন এবং পরিবারটির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সরকারিভাবে সহায়তা পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানালেন এবং দলগতভাবে পরিবারটির সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় ছাড়াও ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাকিল হোসেন, রাজাডাঙ্গা অঞ্চল উপপ্রধান মিন্টু রায়, পঞ্চায়েত সদস্য সুদীপ রায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এই ধলাবাড়িতে যে আফিজা খাতুন, তার এই ছোট্ট বাচ্চা 3 বছরের শিশু বাচ্চা, তার স্বামী বাইরে কাজে থাকে। কালকে হঠাৎ সন্ধ্যার দিকে তার বাড়িতে আগুন লাগে যে ঘরটা পুড়ে গেছে। কোনোরকম আমাদের এলাকার পাড়া প্রতিবেশী সবাই এসে সেই আগুনটা নিভায়, যার ফলে অন্যান্য যে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো বেঁচে যায়। তারপরে আমাদের বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে দমকল, পুলিশ প্রশাসন সবাই আসছে, উপস্থিত হয়েছে। আমরা আজকে এখানে এসেছি সবাই, আমাদের এই অঞ্চলের উপপ্রধান তথা আমাদের অঞ্চল সভাপতি মিন্টু রায়, আমাদের যুব সভাপতি শাকিল, পঞ্চায়েত মেম্বার সুদীপ রায় থেকে শুরু করে আমরা সকলে তার এখানে আজকে এটা দেখার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো, প্রশাসন থাকবে, প্রশাসনিকভাবে ব্লক থেকে তাদের সহযোগিতা
করা হচ্ছে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, থাকার অসুবিধা না হয় বা খাওয়া পড়ার কোনো অসুবিধা না হয়, যার জন্য আমরা সর্বতভাবে এই পরিবারের পাশে থাকবো। যার জন্য আমরা এই পরিবারের সাথে আজকে দেখা করলাম, যাতে আমরা, যেহেতু এটা একটা অগ্নিকাণ্ড, এটার আমাদের কোনো হাত নেই, এটা হয়ে যায়, ঘটনা ঘটে গেছে একটা দুর্ঘটনা, কাজে এই দুর্ঘটনায় যারা আছে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের যে হচ্ছে দুঃখ বেদনা, সেই তার দুঃখ বেদনার পাশে আমরা দাঁড়িয়েছি। নিঃসন্দেহে আমরা পাশে থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং কোলে একটা ছোট্ট শিশু রয়েছে, শিশু বাচ্চাটা নিশ্চয়ই আমরা যেভাবে হোক আমরা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতাও করব। এবার পঞ্চায়েত সদস্য ও তার ছেলের আধার বাতিলের নোটিশ। ঘটনা ধূপগুড়ি ব্লকের। আধার বাতিলের নোটিশ তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার ছেলের কাছে পৌঁছানোয় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে পরিবারটির। জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার 12 ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার পঞ্চায়েত সদস্য ঝর্ণা মণ্ডল বর্মন ও তার ছেলে রণজয় বর্মনের নামে আধার কার্ড বাতিলের এই নোটিশ এসে পৌঁছয়। বুধবার এই বিষয়ে ধূপগুড়ি বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান পঞ্চায়েত সদস্যর স্বামী। এদিকে আধার কার্ড বাতিল হলে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা, এমনটাই আশঙ্কা করছে পরিবার। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে জোর তরজা। বলছো কবে নাগাদ আপনারা চিঠি পেলেন? চিঠি আমি 1 সপ্তাহ আগে পাইছি। চিঠি কার কার নামে? চিঠি আসছে রণজয় বর্মন আর ঝর্ণা মণ্ডল বর্মন। কি চিঠি আসে? এটা আধার কার্ডের এখন কি চিঠি আসছে এটা তো আমি পড়ে বলতে পারবো না, ইংলিশ পারি না, বাংলা বলতে পারি। এই যে চিঠি বা ওই যে আধার কার্ড বাতিলের যে নোটিশ, এটা পাওয়ার পর আজকে কি আপনি ভিডিও? হ্যাঁ, আমি আজকে ভিডিওর কাছে আসছি। কি বললেন ভিডিও? বললো, জিজ্ঞাসা করলো যে এটা কবে আসছে, ওইটাই বললো। তারপর বললো যে ঠিক আছে আমরা রাইখা দিচ্ছি, দেখা যাক কি করা যায়। আপনারা কি ডকুমেন্ট জমা দিলেন কিছু ভিডিওকে? হ্যাঁ, ডকুমেন্ট ওই যে ভোটার কার্ড, আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট, ছেলের আধার কার্ড, এগুলোই জমা দেওয়া হয়েছে। কার কার জমা দেওয়া হলো? দুইজনেরই, ঝর্ণা মণ্ডল বর্মনের আর রণজয় বর্মনের। কোথাকার বাসিন্দা তারা? আমাদের ভেমটিয়া ওভারব্রিজ। কত নম্বর পার্ট? 15/150। আচ্ছা, ঝর্ণা মণ্ডল কি করেন এমনি? পঞ্চায়েত সদস্য। কোন দলের? টিএমসির। বলছি যে এইটা পাওয়ার পর এখন আপনারা কতটা চিন্তিত? কোনো কি আর চিন্তা, সরকার যদি বাতিল করে করবে, ওটা সরকারের ব্যাপার। এই যে বাতিল যে হচ্ছে, এই চিঠিগুলো আসে, কতটা হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ? হয়রানি এখন আসা লাগে, দৌড়াদৌড়ি করতে লাগে, কাজকর্ম ফালিয়ে রেখে। সমস্যা কতটা হচ্ছে? সমস্যা আর কি হবে, সমস্যা এখন দৌড়াইতে হবে আমাদের। সরকার তো চাই এইটা, যে মানুষ হয়রানি হোক। আধার কার্ড ছাড়া তো কোনো কাজকর্ম হয় না। আধার কার্ড ছাড়া কাজকর্ম না হইলে সরকার বুঝবে। আপনার নাম? নাগরিকের কি সরকার দায়িত্ব নিবে। আপনার নাম? আমার নাম রতন চন্দ্র বর্মন। হচ্ছে যে এক পঞ্চায়েত সদস্য, তার নামেই, তার এবং তার ছেলের নামে আধার বাতিলের নোটিশ আসছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আধার কার্ড বিষয়টা সম্পূর্ণ কেন্দ্র সরকার দেখে, আর ইদানিংভাবে পয়সাপাতি দিয়ে আধার কার্ড বের করা যায়, তাই আবার নতুন করে হয়তো শুরু হয়েছে প্রক্রিয়াকরণ, যেরকম ভুয়া জব কার্ড, ওরকম করে সংশোধন হয়তো বেরিয়েছে, তাই সঠিক কাগজপত্র হয়তো মেলেনি, তাই নোটিশ এসেছে বাতিলের জন্য। এতদিন তো তার আধার কার্ড ঠিক ছিল, তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের লোকেদের এরকমভাবে আধার কার্ড বাতিল হয়ে যায়, এটা কি রাজনৈতিক চক্রান্ত? দেখুন, রাজনৈতিক চক্রান্ত বললে ভুল হবে, কারণ আপনার আমার সকলেরই আধার কার্ড আছে, কই আমাদের তো নোটিশ আসেনি। নিশ্চয়ই কাগজে অসঙ্গতি আছে দেখেই আজকে তাদের কাছে নোটিশ এসেছে। আর এই সরকারের আমলে, বর্তমান রাজ্য সরকারের আমলে হজে বসে থেকে ইলেকশন লড়া যায়, আপনারা তো দেখেছেন বা দেখিয়েছেন। তো এদের থেকে আর কি আশা করা যায়, তাই কাগজে ত্রুটি আছে দেখেই আজকে এসেছে। আর সামান্য একজন পঞ্চায়েত তো ঠিক আছে, কই বড় নেতা মন্ত্রী আমলা তো আসেনি বাতিলে, এখানে রাজনৈতিক চক্রান্ত নেই। কমলেশ সিংহ রায়, জেলা বিজেপি। একজন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা ঝর্ণা মণ্ডল বর্মন, তার নামেই হচ্ছে আধার বাতিলের নোটিশ আসছে এবং তার ছেলে। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে অনেক মানুষকে আধার বাতিলের একটা পরিকল্পনা কেন্দ্র সরকার নিয়েছে। তাই এটার বিষয় পশ্চিমবঙ্গের উপরে তাদের নজর বেশি আছে। পশ্চিমবঙ্গে দেখে দেখে কিছু মানুষেরকে হয়রানি করার একটা চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে, আধার কার্ড নিয়ে পরিবর্তে যে কোনো সহযোগিতা, যে কোনো বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমাদের সরকার তাদের ব্যবস্থাটা করবে। একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি, তার আধার বাতিল হয়ে গেল, এর মধ্যে কি আপনারা কিছু
হ্যাঁ দেখেন, কেন্দ্র সরকার এবং বিজেপি দলের একটাই পরিকল্পনা, যেটা হচ্ছে তৃণমূলকে দেখে বা বিরোধী দলকে দেখে দেখে মানুষকে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। যেরকম আপনারা অনেক কিছুতে দেখছেন ইডি সিবিআই যাদেরকে লাগানো হচ্ছে, খালি বিরোধী দলের যারা করে তাদের পিছনেই কিন্তু এই পরিকল্পনাগুলো করছে। ওনাদের দলের কোনো নেতা নেত্রীর পিছনে কিন্তু এই ইডি সিবিআই বা যে কোনো পরিকল্পনা কিন্তু তারা গ্রহণ করছে না। যেদিন বিজেপি সরকারের পতন হবে, 24-এ যখন পতন হবে, দেখবেন সবচেয়ে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল যদি থেকে থাকে এবং নেতা যদি থেকে থাকে, বিজেপি দলের এই নেতারাই হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা হিসাবে চিহ্নিত হবে। সেদিন মানুষ, ভারতবর্ষের মানুষ সেদিন প্রমাণ পাবে। সেইভাবে দেখে দেখে এই কারণেই বিজেপিরা কিছু কিছু তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে এগুলো দিয়ে একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। আপনার নাম পরিচয়? আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। মেয়েদের ট্রাফিকিং রুখতে সেমিনার আয়োজিত হলো জলপাইগুড়িতে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের আরটিসি হলে ট্রাফিকিং নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা সহ জেলার পুলিশ আধিকারিকরাও। ট্রাফিকিং কি এবং কিভাবে হয় তা নিয়েও এই সেমিনারে আলোচনা চলে। এর পাশাপাশি ট্রাফিকিং কিভাবে হয় তা নিয়েও ছাত্রীদের বোঝানোর জন্য বিশেষ আলোচনা চলে এখানে। এর মাধ্যমে ছাত্রীরা অনেকটাই তাদের ভবিষ্যৎ নিয়ে বুঝতে পারে কিভাবে ট্রাফিকিং হয়। আমি আমন্ত্রণ জানাবো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সুদীপ বাবুকে এখানে। তো উনি স্টার্ট করবেন যে ট্রাফিকিং নিয়ে আমরা কি বুঝি এবং ঠিক কি ধরনের সমস্যা ডিসিপিইউ যারা কিনা জেলায় শিশু সুরক্ষা প্রদানের জন্য ওই কর্মে নিয়োজিত রয়েছেন, তারা ঠিক কিভাবে কিরকম ধরনের কেসেস পাচ্ছেন এবং সেখানে তাদের ভূমিকাটা কোথায়, তারা কি ভাবছেন, আমরা সুদীপ বাবুর থেকে সেটা দেখে নেব। আপনি খুব ভালোবাসেন, এইবার আপনাকে আপনার বয়ফ্রেন্ড বলল যে আমি তোমার বাড়িতে আসব, তোমাকে নিয়ে আমি চলে যাব, আপনি কি বলবেন? আমি সেটাতে না হবো, কারণ কি আমার বাবা মা যেটা বলবেন সেটাতেই থাকবো। আর আমার বয়সটাও হয়নি, অবশ্যই দাঁড়াতেও বলবো বা টাইম। ঠিক, যখনই বাচ্চা না বলছে সে কিসে থেকে বেঁচে যাচ্ছে? আর্লি ম্যারেজ থেকে বেঁচে যাচ্ছে, বাল্য বিবাহ। ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির জলপাইগুড়িতে। শিলিগুড়ি গ্রেটার লায়েন্সের উদ্যোগে জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে চলল রক্তদান শিবির। এই শিবিরে সাধারণ মানুষ ছাড়াও ছেলে ও বাবা একসাথে হয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল থেকে অরবিন্দ স্ট্যাচু সংলগ্ন থানা মোড় এলাকায় এই শিবিরটি চলে। ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান করার আহ্বান জানিয়েছেন সদস্যরা। এই শিবিরটির মাধ্যমে শিলিগুড়িতে যে সমস্ত রোগী রক্তের অভাবে অসুবিধার মধ্যে পড়ে তাদের কথা মাথায় রেখেই এই ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আমরা এটা জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকবারই করি। আর আমরা বিশেষ করে এই ব্লাডটা ডোনেট করি হচ্ছে শিলিগুড়িতে করি এই কারণেই, সবাই জলপাইগুড়িতে করে, আমরা শিলিগুড়িতে দেই কারণ হচ্ছে প্রচুর পেশেন্ট শিলিগুড়িতে যায় বেটার ট্রিটমেন্টের জন্য। সে সময় ওখানে গিয়ে ওরা কোনো রকম ব্লাডের জোগাড় করতে পারে না, সে সময় আমরা এখান থেকে সাপ্লাইটা দিতে পারি। সেই হিসাবে আমরা শিলিগুড়ির তারাই ব্লাড ব্যাংকের সঙ্গে যৌথভাবে প্রত্যেক বছর একটা করে হয় না। আপনার ছেলেও তো দিল, কি নাম আপনার ছেলে, কি করে? আমার ছেলে 19 বছর বয়স। কি নাম? স্টুডেন্ট অভিসায়ন্ত চন্দ্র ঋষি। আচ্ছা, আর আমি প্রদীপ চন্দ্র, প্রেসিডেন্ট জলপাইগুড়ি। বাবা ছেলে দুজনেই দিলেন? হ্যাঁ, দুজনেই। মানে কি বার্তাটা পৌঁছাতে যাচ্ছে? সবাই এগিয়ে আসুক, এইভাবে দেওয়া সম্ভব। এইভাবে বাবা মারা যদি ইন্সপায়ার করে সন্তানদের, তাহলে দেওয়াই যেতে হবে, তারাই পাবে, উৎসাহ পাবে, সাহস পাবে। কোথাও নোংরা আবর্জনা স্তূপাকৃত হয়ে পড়ে রয়েছে, কোথাও নদীর জল স্থির, সবুজ শ্যাওলার চাদরে ঢাকা নদীর জল। এখানে শেষ নয়, নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে প্লাস্টিক এবং বোতলের বর্জ্য পদার্থ। কোনো কোনো অঞ্চলে আবার সিমেন্টের পিলার তৈরি শুরু হয়েছে, অর্থাৎ নির্মাণ কাজও হচ্ছে কোনো কোনো অঞ্চলে। এক কথায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ির ধরধরা নদী।
এমনই দূষণের ছবি চোখে পড়ল জলপাইগুড়ি ২ নম্বর ওয়ার্ডের রায়কোটপাড়া ধরধরা নদীতে। জলপাইগুড়ির ধরধরা নদীর জল এখন চোখেই পড়ে না। নদী এবং নদী পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলি গাছ। নদী পাড়ে থাকা বাঁশঝাড়ের দাপটে নদীর জল দেখতেও উকি ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় সেই নদীতে। আশেপাশের বাসিন্দাদেরই অনেকে বাড়ির আবর্জনা ফেলছেন এই নদীতেই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতিমতো ডাম্পিং গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ির শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী, যার ফলে দূষণের জেরবার ধরধরা। ছড়াচ্ছে দূষণ, দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল বা কাপড় চাপা দিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দেরই অনেকের অভিযোগ প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা যায় না। কবে এই নদীর সংস্কার হবে? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যাচ্ছে। সময় এখানে ওই অনেক বিস্তীর্ণ এলাকার থেকে জল এসে নামে, তখন নদীটা বেশ ভরপুর থাকে এবং পরিষ্কারও থাকে। এবং আস্তে 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 জল যখন কমে যায়, বর্ষা বাদল বর্ষার অফ সিজনে আর কি, তখন নদীটা এরকম সংকীর্ণ হয়ে যায়। এই নোংরা আবর্জনা আগরুম বাগরুম আশেপাশে এদিক ওদিক থেকে কিছু সাইডে ফেলে, কিছু পুজোর সামগ্রী টামগ্রী নদীতে বিসর্জন যায়। যেহেতু স্রোত নেই সেহেতু আটকে যায়, ওটা ভেসে যেতে পারে না বেশি দূর। পৌরসভা পরিষ্কার করে? পৌরসভা মাঝে সাঝে দেখি তো এসে সাইডে ইয়েগুলো জঙ্গল পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে, নদী পরিষ্কার করে না। নদীর ভেতরে সেরকম পরিষ্কার আমার চোখে পড়েনি, আমি থাকি না সারাদিন বাড়িতে। যদিও তাও কতদিনকার পুরনো নদীটা কি মনে হয় আপনার? ছোটবেলা থেকে দেখছেন নদী? হ্যাঁ হ্যাঁ, নদী তো আমাদের ছোটবেলার থেকে, আমাদের জন্মগত এখানে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। কোন এলাকাটা? এটা হচ্ছে উত্তর রায়কোটপাড়া। নদী পরিষ্কার এটা কিছুটা হয়তো দায়ে পড়ে ইরিগেশন দপ্তরের ওপর। আমাদের জলপাইগুড়ি পুরসভার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে নদীগুলোকে পরিষ্কার করবা। এটার একটা বিরাট পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা দরকার। তবুও আমাদের পুরসভার তরফ থেকে কিন্তু করলা নদী সংস্কার মাঝে মাঝেই আমরা লোক নামিয়ে নৌকো দিয়ে আমাদের করলা নদী যেভাবে পরিষ্কার করা হয়, ধরধরা ব্রিজ যদি অপরিষ্কার থাকে নিশ্চয়ই আমরা ইরিগেশন দপ্তরকেও জানাবো এবং আমাদের তরফ থেকেও যেটুকু করবার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিশ্চয়ই দেখে নেব। মুছে যাচ্ছে সেই নদী, মানে জল নেই বললেই চলে সেই নদী। সেটা ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলবো, যদি ড্রেজিং করার প্রয়োজন হয় নিশ্চয়ই ওনারা করবেন, আমরা নিশ্চয়ই আবেদন করব সেই দপ্তরে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঝিরিঝিরি বৃষ্টি এবং তারই সাথে শীত অনুভব হচ্ছে জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ, কুয়াশার চাদরে জলপাইগুড়ি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। শীতেরও আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এদিন বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। এই ধরনের শীতের আমেজ থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। গার্ডওয়াল নির্মাণকে কেন্দ্র করে সমস্যার জের। সমস্যার সমাধানে ফের এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক।
উল্লেখ্য, বোয়ালমারী পশ্চিম ঝাকুয়াপাড়া এলাকায় একটি কালভার্টের মুখে গার্ডওয়াল নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই এলাকায় সমস্যা তৈরি হচ্ছিল বলে দাবি। বিষয়টি নিয়ে এলাকাবাসীরা দফায় দফায় মীমাংসা সভার আয়োজন করেন। পঞ্চায়েত প্রধান সহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতেও মীমাংসা না হওয়াতে এলাকাবাসী হলদিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন। অবশেষে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামা শেরপার তৎপরতায় মীমাংসার পথ বেরিয়ে আসে এবং গার্ডওয়াল নির্মাতা কিছুটা গার্ডওয়াল ভেঙে দেন। কিন্তু ওইটুকু গার্ডওয়াল ভাঙাতে মূল সমস্যার সমাধান হবে না বলে এলাকাবাসীদের দাবি। তাই তারা পুনরায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করলে এদিন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামা শেরপা পুনরায় ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের পথে এলাকাবাসী যাবেন বলে জানা গিয়েছে। বিডিও ম্যাম যেটা বলে গেলেন যে আমাদের নিয়ম অনুসারে যেটুক করণীয় ওইটুক করবেন, উনি একটা ফরম্যাট পাঠাবেন, সেটা দেখি কি গাইডলাইন্সে কি আছে সেটা দেখে তারপর আমরা নোটিশ করি। মানে আইনি পথে প্রসেসিং হচ্ছে। আচ্ছা, কি নাম দাদা আপনার? আমার নাম মহাদেব মন্ডল। কোন অঞ্চলের আপনি দায়িত্ব রয়েছেন? উনি মুখে বলেন এক, আচ্ছা, মানে উনি মানে যিনি জমির এইখানে মালিক, যিনি নতুন করে জমি কিনে সিন্ডিকেট করছেন, মানে গার্ডওয়াল করছেন, উনি কথা দিয়েছিলেন গোটা গার্ডওয়াল ভেঙে দিয়ে এই জলের মুখটা প্রবাহটা উনি মুক্ত করে দিবেন, জল যেন যেতে পারে। অথচ দেখলেন উনি কায়দা করে কি করলো না, 2-3 ফিট 5 ফিট ম্যাক্সিমাম 6 ফিট হবে হয়তো ভেঙে দিল এবং বিডিও অফিসকে বলেছিল যে না, আমি ভেঙে দেওয়ার কাজ চলেছে এবং আমি পুরোটাই ভেঙে দেব। কিন্তু আমরা কি দেখলাম, আমরা 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও দেখলাম সেই 6 ফিটই রয়ে গেল, সেটা আর বাড়লো না। মানে কি মনে করছেন, ভিডিওর অর্ডারটাকে ভায়োলেট করছে? ভিডিওর অর্ডারও ভায়োলেট করছে, আমাদেরও বোকা বানাচ্ছে, যার জন্য আমরা সরাসরি বিডিও ম্যাডামকে ফোন করে জানালাম আপনি সরজমিনে আরেকবার দেখে আসুন যে অ্যাকচুয়ালি উনি যে রিপোর্টটা আপনাকে করেছে ও ভেঙেছে কিনা। যার জন্য আমাদের এই আবেদনে সাড়া দিয়ে আবার বিডিও ম্যাডাম চলে এসছেন এবং উনি সচক্ষে দেখছেন, আপনারাও দেখছেন মিডিয়া, দেখুন উনি ও 6 থেকে 6 ফিটের মতো ভেঙেছে, বাদ বাকি গোটা গার্ডওয়ালের যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। বলছিলাম, যেইটুক ভাঙা হয়েছে কি মনে করছেন এইটুক দিয়ে মানে জলপ্রবাহ সঠিকভাবে যাবে না? অসম্ভব। তাহলে তো আমরা দ্বিতীয়বার জানতাম, যদি এই 6 ফিটের মধ্যে দিয়ে এত প্রবাহের একটা 3টে অঞ্চলের জল এই 6 ফিটের মধ্যে দিয়ে যদি চলে যেতে পারতো তাহলে তো মানে এটা কি বলবো, তাহলে তো আন্দোলনের মানে ছিল না। আজকে এখানে যদি গোটা গার্ডওয়াল ভেঙে দেওয়া যায় তাতেও জলের প্রভাব এখানে মানে জল রাস্তার সমান প্রায় রাস্তা ডুবে থাকে, চলাচলের রাস্তা ডুবে থাকে। বিজেপির পর এবার লোকসভা ভোটের প্রচারে নামলেন স্বয়ং জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান। বুধবার পুরপ্রধান তার নির্বাচন ক্ষেত্র অর্থাৎ 7 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। দেওয়াল লিখনের মধ্যেই পাপিয়া পাল জানান, আমাদের দলের নেতৃত্বে রাজ্য সরকার এবং পুরসভা যা কাজ করেছে তাতে আমরা নিশ্চিত আমরাই জিতব, কিন্তু নির্বাচন নির্ঘণ্ট বাজার আগেই প্রচার কেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আমরা এতদিন যে সকল জনহিতৈষী কাজ করছি সেটাই বুথে বুথে গিয়ে প্রচারে নেমেছি। আর আজ দেওয়াল লিখনে কোনো প্রার্থীর নাম আমরা দিইনি, আমরা আমাদের দলের এবং নেত্রীর নামে দেওয়াল লিখন করেছি। লোকসভা নির্বাচন আসন্ন, তার প্রচারের প্রাক মুহূর্তে একটু জরুরি যে আমাদের যেগুলো প্রায়োরিটি নিয়ে প্রাক মুহূর্তে যেগুলো করার সেগুলো সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু আমাদের বুথে বুথে প্রতিটি বুথে বুথে আমাদের চলছে, ঘরোয়া মিটিংগুলো চলছে, এখনও নোটিফিকেশান জারি হয়নি। তা প্রাক প্রস্তুতি পর্ব হিসাবে আমরা ওয়াল পেইন্ট করা বা লেখা মোটামুটি শুরু করে দিচ্ছি। এখনও যেহেতু প্রার্থীর নাম ঘোষণা হয়নি, সেই জায়গাটুকু বাদ রেখে আমরা প্রচারে ইতিমধ্যেই কিন্তু আমরা নেমে পড়েছি। কি আশা করছেন তৃণমূলের? এটা আর বলবার অপেক্ষা রাখে না। উন্নয়ন থেকে শুরু করে মানুষের পাশে থাকবার যে কর্মসূচি, যে প্রকল্প উনি নিয়েছেন, মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করবেন। অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতবে। অন্যদিকে তো বিজেপিও প্রচার শুরু করে দিয়েছে, মানে এই দেয়াল লিখন বা অন্যান্য বিষয়। সে তো প্রচার যে যার মতো করবে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসকে হারাবার শক্তি বোধহয় কারোরই নেই। নিশ্চয়ই রাজনৈতিক গণতান্ত্রিক দেশ, যে যার মতো প্রচার অবশ্যই করবে। পর্যটকদের নতুন ঠিকানা আপার পুবুং। ঘুরে বেড়ানোর পাশাপাশি সুইমিং, ট্রেকিং এবং মাউন্টেনিংও করতে পারবেন পর্যটকেরা।
পর্যটকদের ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা কালিম্পং জেলার গরুবাথান ব্লকের আপার পুবুং। ইতিমধ্যে এই এলাকায় গড়ে উঠেছে নতুন করে রিসোর্ট। শুধু রিসোর্টই নয়, এখানে পর্যটকেরা যেমন নদীতে সুইমিং করতে পারবেন, তেমনি ট্রেকিং, মাউন্টেনিং করতে পারবেন। রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে ঘিস নদী। এই ঘিস নদীতে রয়েছে সুইমিং এর ব্যবস্থাও। পাশাপাশি এখানে পর্যটকেরা ট্রেকিং করতেও পারবেন। এখানকার রিসোর্টে পর্যটকদের থাকার জন্য রয়েছে 10টি তাঁবু, পাশাপাশি রয়েছে বৈঠক করার মতো আলাদা ব্যবস্থাও। পর্যটকদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে অর্গানিক শাকসবজি। পর্যটকরা এই শান্ত পরিবেশে রাতের বেলায় ফায়ার ক্যাম্প করতে পারবে। নিউ মাল থেকে এই আপার পুবুং এর দূরত্ব মাত্র 22 কিলোমিটার। নিউ মাল হয়ে ওদলাবাড়ি পাথরঝোড়া হয়ে এই আপার পুবুং খুব সহজেই আসা যায়। কপাল ভালো থাকলে রাস্তায় মিলবে হাতি সহ বিভিন্ন জীবজন্তু। পর্যটকের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষজন বনভোজন করতেও এখানে ছুটে আসছেন। জানা গেছে এলাকাটিতে 12 মাস ঠান্ডা থাকে। নির্জন ও নিরিবিলি হওয়ার কারণে পরিবার নিয়ে থাকার উপযুক্ত জায়গা এই আপার পুবুং। এখান থেকে খুব সহজেই যাওয়া যাবে লাভা, লোলেগাঁও, কালিম্পং, আলগাড়া, ঝান্ডি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আপার পুবুং এ রিসোর্টে থাকার জন্য খাওয়া দাওয়া সহ একজনের খরচ 1200 টাকা। একটি তাঁবুতে 2 থেকে 3 জন থাকতে পারবে। বর্তমানে বহু পর্যটক ঘুরতে আসছে এখানে। পাশাপাশি একদিন দুদিন এলাকায় থেকে ঘুরে বেরিয়ে আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। এই এলাকা থেকে সানরাইজও দেখা যায়। রয়েছে বহু নাম না জানা পাখি এই এলাকায়। ये रिसोर्ट पुबुंग न्यू रिवर कैंप हम लोग लास्ट ईयर से ये शुरू कर रहा हूँ। तो अभी हम लोग कुछ गेस्ट लोग आके यहाँ पे स्टे करने का हम लोग ये जो रिसोर्ट का हम लोग काम कर चुका हूँ। तो ये ओतलाबाड़ी से ओनली 20 किलोमीटर और न्यू माल से ओनली 30 किलोमीटर ये पड़ता है। ये पत्थरगढ़ा का रूट होके आना पड़ेगा। तो हम लोग यहाँ पे जितना भी गेस्ट लोग आता है ओनली 1200 पर हेड पर नाइट एकोमोडेशन विथ फूड। एक्टिविटी में हम लोग नेचुरल स्विमिंग, रिवर नेचुरल स्विमिंग होता है और हम लोग कैंप वगैरह कराता है और फायर कैंप, फार्मिंग, शॉट टेकिंग, प्लांट नोइंग प्लांट, ये एक्सेट्रा हम लोग यहाँ पे गेस्ट लोग को हम लोग कराते हैं। टूरिस्ट आने से बाद यहाँ से कहाँ जा सकता है? यहाँ से टूरिस्ट आने के बाद आपको इधर कफेर यहाँ से नज़दीक पड़ता है। उसके बाद में येलबिंग है। येलबिंग से भी यहाँ से बिल्कुल नज़दीक पड़ता है। मैं आसना भाई टेंट तो अभी हम लोग 7-8 ठो हम लोग यहाँ पे प्रोवाइड किया है, लेकिन गेस्ट लोग ज़्यादा आने से हम लोग वो भी व्यवस्था करेंगे। और खाना पूरा कैसा है? ऑर्गेनिक खाना में यहाँ पे वेजिटेबल वगैरह, यहाँ का जो लोकल राइस और लोकल मटन, लोकल चिकन एक्सेट्रा हम लोग एक्सेट्रा। आपका नाम? मेरा नाम आनंद थापा। এখানে আমরা হচ্ছে আপার পুবুঙে আসছি। ঘিস নদীর কোলে একটা স্পট, খুব সুন্দর স্পট। উদলাবাড়ির থেকে 25 কিলোমিটার দূর। এখানে টেন্ট আছে, ঘিস নদীর কোলে সুইমিং পুলের ব্যবস্থা আছে। এখানে ওয়েদার অনেক জায়গা তো ঘুরলাম, এখানে এসে খুব ভালো লাগছে। ওয়েদারও খুব সুন্দর। আর এখানে সবচেয়ে ভালো জিনিস, এখানে সব কিছু অর্গানিক জিনিস পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া, সবজি থেকে শুরু করে দেশি চিকেন। থাকার ব্যবস্থা এখানে টেন্ট আছে, 8-10টা টেন্ট আছে। এখানে রান্না করার ব্যবস্থা আছে। সব কিছু খুবই সুন্দর জায়গা এক কথা। আমরা এখানে আসছিলাম 7 জন। খুব সুন্দর লাগছে, এখানে ওয়েদারও খুব ভালো লাগছে। অনেক জায়গায় ঘুরছি, এই জায়গাটা খুব বেস্ট লাগলো আমার কাছে। কোথায় এলেন এবং কি দেখলেন? আসলাম, এটা আপার পুবুং বলে। এটা নতুন হয়েছে জায়গাটা, খুব ভালো সুন্দর। হ্যাঁ, সামনে ঘিস নদীর উৎপত্তি স্থল বলতে পারেন। স্নান করার সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা। ওদেরই লোকাল জমিতে সব রাই শাক, ফুলকপি, বাঁধাকপি এবং বাড়িতে পোষা মুরগি, জমির ধান, এগুলা দিয়ে খাওয়া দাওয়া করাবে ওনারা। খুব ভালো থাকবেন কিছু? এখানে কটেজ আছে, এই যে কটেজ, এখানে থাকবো। খুব সস্তা, খুব কাছাকাছি নাকি? ওদলাবাড়ির থেকে 20 কিলোমিটার। একদম খুব ভালো ব্যবস্থা। ওয়েদার তো খুব চেঞ্জ হচ্ছে। ওয়েদার কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা। এই যে এখন ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেল, কুয়াশা। খুব দারুণ জায়গা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।